তন্দ্রা এবং সীমা দুই যা তাদের শাশুড়ি মা রত্না দেবী এবং তাদের স্বামীদের সঙ্গে বাস করে। বড় যা ভীষণ পরিমাণে পেটুক প্রকৃতির হওয়ায় সে খাবার দেখলেই নিজেকে সামনে রাখতে পারে না, আর কতটা খাবার খেতে হবে সেই পরিমাণ একেবারে সে বুঝতে পারে না। তাই যখনই বাড়িতে কেউ খাবার খায় তখনই বড় যা তন্দ্রা সকলের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজেই সকলের খাবার একা একা খেয়ে নেওয়ার চেষ্টা করে। আর একমাত্র সেই জন্যই তন্দ্রার প্রতি সকলেই বিরক্ত বোধ করে, কিন্তু তাতে তন্দ্রার কিছু যায় আসে না। সে দিনে 10 বার খাবার পেলেই শান্তিতে থাকে। আর এভাবেই তন্দ্রার জন্য বাড়িতে কারোর কিছু খাবার খাওয়ার জো নেই। সেই সকালবেলা 50টা লুচি আর আলুর দম খেয়েছি, এখন বেলা 1টা বেজে গেল। ছোট এখনো পর্যন্ত রান্না করতে পারলো না। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কখন যে দুপুরবেলা খাবার খাবো কি জানি। তন্দ্রা মনে মনে এসবই ভাবতে থাকে। অন্যদিকে তার ছোট যা সীমা রান্নাঘরে সকলের জন্য ফ্রাইড রাইস এবং মটন কষা রান্না করে, আর সেই গন্ধ পেয়ে তন্দ্রা নিজেকে ঠিক রাখতে পারে না। আর দেখতে দেখতে সীমার যখন রান্না হয়ে যায় তখন সীমা সকলকে ফ্রাইড রাইস এবং মটন কষা পরিবেশন করে দেয়, কিন্তু সে ইচ্ছা করেই তার বড় জায়ের পাতে খাবারের পরিমাণ একটু কম করে দেয়। আর সেই খাবারের পরিমাণ দেখে বড় যা তন্দ্রা নাক মুখ কুঁচকাতে শুরু করে। আমি ইচ্ছা করেই তোমার পাতে কম খাবার দিয়েছি, কারণ সকালবেলা আমি সবার জন্য লুচি আর আলুর দম করেছিলাম আর তুমি একাই সব খাবার খেয়ে নিয়েছো। এখন আবার বসেছি ফ্রাইড রাইস আর মটন কষা খেতে। তোমার পেট না পাত কোয়া কি জানি। আমি তোমাকে দুপুরে বেশি খাবার দেব না, আমি খেটে খেটে মরবো আর তুমি সবার খাবার একা একা খাবে। সীমা মনে মনে এমনই ভাবতে থাকে। আর তখনই তন্দ্রার চোখ পড়ে বাকিদের খাবার প্লেটের দিকে, আর সে দেখে যে সবার প্লেটে বেশি বেশি করে ফ্রাইড রাইস আর মটন কষা আছে। এই দেখে সে কিছুতেই লোভ সামলাতে পারে না, কারণ তাকে যে করেই হোক সকলের খাবার খেতেই হবে। তাই তন্দ্রা প্রথমে অল্প একটু ফ্রাইড রাইস এবং মটন কষা মুখে দেয়। সীমা, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ফ্রাইড রাইসে একটু নুন কম আছে আর মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়নি। নাকি আমার মুখেই শুধু এরকম লাগছে আমি বুঝতে পারছি না। মা, আপনার কেমন খেতে লাগছে? বড় বৌমা, এরকম কথা কেন বলছো? ছোট বৌমা কত কষ্ট করে রান্না করেছে, আর তুমি তো সেই কবে থেকে হাতে ব্যথার অজুহাত দিয়ে রান্নাঘরে যাও না। ছোট বৌমা যা যা রান্না করেছে সবই খুব ভালো হয়েছে, আর ফ্রাইড রাইসে নুনও ঠিকঠাক আছে, মটনটাও ভালো সিদ্ধ হয়েছে। মাংস এর থেকে বেশি সিদ্ধ হলে আর ভালো লাগবে না খেতে। না না, আপনি ঠিক খাবারের স্বাদ বোঝেন না। আসলে আপনার বয়স হয়েছে তো, তাই আপনি এসব কথা বলছেন। ঠিক আছে, আমি নিজেই স্বাদ করে নিচ্ছি, কারণ আপনাদের খাবারের স্বাদের উপর আমার ভরসা নেই। এই বলে তন্দ্রা তার শাশুড়ি মায়ের সামনে থেকে ফ্রাইড রাইস এবং মটন কষার থালা কেড়ে নেয় আর শাশুড়ি মায়ের পাত থেকে সব খাবার খেয়ে ফেলে। আর শাশুড়ি মায়ের খাবার খেয়ে নেওয়ার পর তন্দ্রা এবার তার স্বামী এবং দেওরের প্লেট থেকেও ফ্রাইড রাইস ও মটন কষা খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে তন্দ্রা সকলের খাবার একাই খেয়ে নেয়, আর এর ফলে সে শান্তি পায়। আর তন্দ্রার এরকম কাণ্ড দেখে তার শাশুড়ি মা এবং ছোট যা দুজনেই রেগে যায়। একই ধরনের অসভ্যতামি দিদি, আমি সকালবেলা যখন লুচি আলুর দম বানিয়েছিলাম তখনও তুমি সবার খাবার একা একা খেয়ে নিয়েছো, আর এখন আবার নুন কম, মাংস সিদ্ধ না হওয়ার অজুহাতে সবার খাবার তুমি একা একা খেয়ে নিলে। তোমার যদি খাবারটা খেতে এতটাই খারাপ লাগছিল তাহলে সবার খাবার তুমি খেলে কেন? তুমি যেমন ইচ্ছা করে আমার পাতে কম খাবার দিয়েছিলে যাতে আমি বেশি বেশি খেতে না পারি, সেই জন্য আমি সবার খাবার একাই খেয়ে নিলাম। আসলে আমি বড়লোক বাড়ির মেয়ে তো, বাপের বাড়িতে যখন থাকতাম মা আমাকে অনেক বেশি বেশি খাবার খেতে দিত, কিন্তু আমার শ্বশুর বাড়ি তো কিপটে, তাই এখানে কম কম খাবার রান্না করা হয়, আর সেই জন্যই তোমাদের মনে হয় আমি সবার খাবার একা খেয়ে নিই। আর এই বলে তন্দ্রা সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু করার থাকে না। আর তন্দ্রার হাত থেকে বাঁচার জন্য সীমা ইচ্ছা করে সবার সঙ্গে খাবার খেতে বসে না। যখন সকলের খাবার খাওয়া হয়ে যায় তখনই সীমা একা পাত সাজিয়ে খেতে বসে, কারণ সে ভালো করেই জানি সে যদি সকলের সঙ্গে খাবার খেতে বসে তাহলে তার খাবারও বড় যা খেয়ে নেবে। আমি ভাগ্যিস আমার জন্য আলাদা করে ফ্রাইড রাইস আর বেশি বেশি করে মাংস তুলে রেখেছিলাম, না হলে আমি যদি এই খাবার টেবিলে রাখতাম তাহলে ওই পেটুক মেয়ে ছেলেটা আমার খাবারও খেয়ে নিত। এখন সবাই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, এবার আমি খেতে বসবো, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না, আর বিশেষ করে ওই পেটুক হ্যাংলা যাও কিছু দেখতে পাবে না। এই বলে সীমা খাবারের প্লেট নিয়ে রান্নাঘরের মেঝেতেই বসে খাওয়া শুরু করে দেয়। আর এমন সময় তন্দ্রা আবার খিদে পেয়ে যাওয়ার অজুহাতে রান্নাঘরে চলে আসে।
ওই দেখো আমার ছোট জায়ের কাণ্ড দেখো, কেমন লুকিয়ে লুকিয়ে একা একা বসে ফ্রাইড রাইস আর মটন কষা খাচ্ছে। সীমা, তুমি তো দেখছি ভালোই বুদ্ধি জানো। নিজে ভালো খাবারটা একা একা খাবে বলে আমাদের সঙ্গে তুমি খেতে বসনি, আর তোমার খাওয়া দেখে মনে হচ্ছে খাবারের বেশিরভাগ অংশটা তুমিই নিয়েছো। এটা তো হতে পারে না, কারণ এখন আমার খিদে পেয়ে গেছে। আসলে কাউকে কিছু খেতে দেখলেই আমার খিদে পেয়ে যায়। বেশি কথা বলো না, অতই যখন খিদে পেয়েছে তাহলে ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নাও। একদম আমার খাবারের দিকে চোখ দেবে না। আমি আমার খাবার খাবো, তুমি সবার খাবার খেতে পারো, কিন্তু আমার খাবার খাবে না। এই বলে সীমা তাড়াতাড়ি করে খাবার খাবে। এমন সময় ইচ্ছে করে তন্দ্রা তার সঙ্গে বদমাইশি করতে শুরু করে, যাতে সে সীমার খাবারটাও খেয়ে নিতে পারে। সীমা ফ্রাইড রাইসের সঙ্গে মাংস মেখে মুখে দিতে যাবে, এমন সময় এই সীমা, ওই দেখো জানালার বাইরে কি দাঁড়িয়ে আছে আর বারবার ইশারা করে তোমাকে ডাকছে। একবার তাকিয়ে দেখো, মনে হচ্ছে পাশের বাড়ির মালতী কাকিমা এসেছে, তোমাকে কিছু একটা বলবে। সীমা তন্দ্রার এমন কথা বুঝতে পারে না, আর সে হঠাৎ করে জানালার দিকে তাকায়, কিন্তু সে দেখে যে সেখানে কেউ নেই। আর এই সুযোগে তন্দ্রা তার ছোট জায়ের সামনে থেকে মাংস এবং ফ্রাইড রাইসের প্লেট নিয়ে পালিয়ে যায়। আর সীমা যখন সামনে ঘুরে তখন সে দেখে যে তার সামনে থেকে খাবারের থালা হাওয়া হয়ে গেছে। এই দেখে সীমা ভালো মতোই বুঝতে পারে তার বড় যা খাবার খাবে বলে এরকম বদমাইশি করেছে। এমন বদমাইশ মেয়ে ছেলে আমি কোথাও দেখিনি। আমার বড় যা না বাচ্চাদের থেকেও অধম। আমাকে মিথ্যা কথা বলে আমার খাবারের প্লেট নিয়ে পালিয়ে গেল। এবার আমি কি খাবো? আমার তো খিদে পেয়ে গেছে। এই বলে সীমা তখনই তার বড় জায়ের ঘরে চলে যায়। আর সে দেখে যে ইতিমধ্যেই তন্দ্রা থালা চেটে পুটে ফ্রাইড রাইস এবং মাংস সাবর করে দিয়েছে। এর ফলে সীমা তার বড় জাকে উল্টোপাল্টা কথা বলে এখান থেকে চলে আসে আর নিজের মতো ভাত ফুটিয়ে খেয়ে নেয়। এভাবে প্রত্যেকদিন শ্বশুরবাড়িতে যত ধরনের খাবার রান্না হয় সব খাবার বাড়ির বড় বউ অর্থাৎ তন্দ্রা একাই খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর একদিন তন্দ্রা বাপের বাড়িতে গেলে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। মা, আজকে আমরা শান্তি মতো খাবার খেতে পাবো, কারণ দিদি আজকে বাপের বাড়িতে গেছে। আর আজকে আমি ভাবছি বাড়িতে 1000 রকমের খাবার রান্না করব। আমরা সবাই একা একা সেই খাবারগুলো খাবো। আজকে তো বাড়িতে দিদি নেই, তাই আমাদের খাবার আজকে কেউ কেড়ে খেয়ে নিতে পারবে না। তুমি ঠিকই বলেছো। আর তুমি একটা সত্যি কথা জানো, ও বাপের বাড়িতে যেতে চাইছিল না। আমি বলেছি ওর মায়ের শরীর খারাপ, আর ওর মা আমাকে ফোন করে বলেছে যাতে আমি ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিই। এভাবেই আমি ওকে মিথ্যা কথা বলে বাপের বাড়িতে পাঠিয়েছি, কারণ প্রত্যেকদিন এরকম না খেয়ে কি থাকা যায়। আজকে ও নেই, এই সুযোগে আমরা সবাই মিলে ভালো ভালো খাবার খাবো। সত্যি মা, আপনার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি আছে। আপনি বললেন আর দিদি বিশ্বাসও করে নিল। অবশ্য বিশ্বাস করবে নাই বা কেন, কিছুদিন আগেই তোর ফোন ভেঙে গেছে, তাই আপনার কথা ওকে বিশ্বাস করতে হবে। যাই হোক, আজকে আমি বাজার থেকে ওদের দুই ভাইকে মটন কিমা, চিকেন রেজালা, পনিরের রেজালা, তার সাথে ভেটকি মাছ নিয়ে আসতে বলবো। আর আমি বাড়িতে পোলাও, রুমালি রুটি বানিয়ে নেব। সীমার মুখে এমন কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয়। আর সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয়। সারাদিন ধরে ভালো ভালো খাবার রান্না করে রাত্রিবেলা যখন তারা আনন্দ করে খেতে বসে, সেই সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর সীমা দরজা খুলে দেখে যে তার বড় যা বাড়িতে হাজির হয়েছে। কি ব্যাপার, তুমি তো সকালবেলা তোমার বাপের বাড়িতে গেলে আর এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার বাপের বাড়ি তো এখান থেকে অনেক দূরে দিদি। আমি ভেবেছিলাম তুমি হয়তো কালকে কিংবা পরশুদিন আসবে। তন্দ্রা সীমার এমন কথা শুনে কোনো রকম উত্তর দেয় না। সে ঘরে ঢুকে দেখে যে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে মৎসব লাগিয়ে দিয়েছে, আর টেবিলের উপর অনেক ধরনের খাবার সাজানো আছে। এই দেখে তন্দ্রা কিছুতেই লোভ সামলাতে পারে না। আর তন্দ্রাকে দেখে সকলের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে এবারের মতো তাদের সকলের খাওয়া ঘুচে যাবে। বাবা, আজকে কি কারো জন্মদিন নাকি যে আমার শ্বশুরবাড়িতে এত ধরনের ভালো ভালো খাবার রান্না হয়েছে? ও, আমি বুঝতে পেরেছি। আমি বাড়িতে নেই, সেই সুযোগে তোমরা সব খাবার একা একা খেয়ে নেবে, তাই তো? ভাগ্যিস আমি বাপের বাড়িতে যাইনি, মাঝ রাস্তা থেকে বাড়িতে ফিরে এসেছি। সে কি, তোমার মায়ের শরীর খারাপ আর তুমি বাপের বাড়িতে গেলে না? কেমন মেয়ে তুমি! ছি, কোথায় বাপের বাড়িতে গিয়ে মায়ের খেয়াল রাখবে তা নয়, তুমি মাঝ রাস্তা থেকে বাড়িতে ফিরে এলে। আরে আমি বাপের বাড়ির দিকেই তো যাচ্ছিলাম, সবে মাত্র ট্রেনে উঠেছি, তখনই আমার বাপের বাড়ির পাড়ার রতন কাকুর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু রতন কাকু বলল আমার মা নাকি একেবারে সুস্থ। আমার মনে হয় আপনাকে কেউ মিথ্যা কথা বলেছে, তাই আমি আর শুধু শুধু গেলাম না। আর হঠাৎ করে আমার ভীষণ খিদে পেয়ে গেল, তাই পরের স্টেশনে নেমে আমি বাড়িতে চলে এলাম। ভালোই হয়েছে। উফ, কত খাবার! আমি তো নিজেকে সামনে রাখতেই পারছি না।
এই বলে তন্দ্রা ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে মটন কিমা, চিকেন চাপ, পনির, রেজালা, রুমালি রুটি, পোলাও কিছুই বাদ দেয় না। সে একেবারে রাক্ষসের মতো সবার খাবার একাই খেয়ে ফেলে আর সবাই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এত খাবার একা একা খাওয়ার ফলে তন্দ্রার কিছুতেই সেই জায়গা থেকে নড়তে পারে না। তবুও সে খাবার খাওয়া বাদ দেয় না। শেষের পাতে এক বাটি সিমুই চোচো করে খেয়ে নেয়। আর এরকম ভাবেই তন্দ্রার রাক্ষসী মনোভাব দেখে বাড়ির সকলেই তার উপর রেগে যায়। আমি আর সহ্য করতে পারবো না, অনেক হয়েছে প্রত্যেক দিন এই নাটক। আমি খেটে খেটে মরবো আর এই মহিলা একা একা সবার খাবার খেয়ে নেবে, এটা কোনোদিনও হতেই পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে। আর সেই দিন যেহেতু সবারই শরীর খারাপ থাকে তাই সীমা সকলের জন্য হালকা পাতলা খিচুড়ি রান্না করে। আর এবারও তন্দ্রা সকলের খিচুড়ি একাই খেয়ে নেবে বলে পরিকল্পনা করে। আমাদের শরীর এমনিতেই ভালো নেই, তাই আমরা খিচুড়ি খাবো না। বড় বৌমা, তুমি সবার খাবার খেয়ে নাও। এই শুনে তন্দ্রার এক মুহূর্ত দেরি করে না, সে সকলের খাবার একাই পেটের মধ্যে পুরে নেয়। আর যেই না সে সকলের ভাগের খিচুড়ি খেয়ে নেয় তারপর থেকেই তার পেটে ভীষণ পরিমাণে গুড়গুড় শুরু হয় আর সে বাথরুমে দৌড়ে যায় আর ধীরে ধীরে তার খুবই শরীর খারাপ করে। তোমার খিচুড়ি খেয়ে আমার এরকম শরীর খারাপ হলো কেন সীমা? আমি তো বাথরুম থেকে বেরোতেই পারছি না, আমার বারবার বেগ আসছে। কোনোদিনও তো এরকম হয়নি, এবার আমি কি করব? আমার ভীষণ পেট ব্যথা করছে। এমা দিদি, তোমাকে আমি বলবো বলে একেবারে ভুলেই গেছি। তোমাকে বললাম না যে আমাদের সবার শরীর খারাপ করেছে। আসলে আজকে সকাল থেকে আমাদের কারোরই পেট পরিষ্কার হচ্ছিল না, তাই আমি একটু খিচুড়ির মধ্যে জোলাপ মিশিয়ে রান্না করেছিলাম। আর তুমি সেই খিচুড়ি খেয়েছো তো, তাই তোমার এরকম হয়েছে। ওই জন্যই বলি সবার খাবার আগে থেকে আগ বাড়িয়ে খেতে যেও না। আর তুমি যখন খিচুড়ি খাচ্ছিলে তখন তুমি ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, 2 দিন এরকম থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। কি 2 দিন? আমি তো তাহলে পাগল হয়ে যাব। আমার ভুল হয়ে গেছে সীমা, আমি আর কোনোদিনও কারোর খাবার খাবো না, আমি শুধু নিজের খাবারই খাবো। তুমি শুধু আমাকে ঠিক করে দাও আর আমাকে একটু বেশি বেশি করে কাঁচকলার ঝোল রান্না করে খাওয়াও, না হলে আমি আর বাঁচতে পারবো না। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিনও কারোর খাবার খাবো না। আমি প্রত্যেকদিন তুমি যা রান্না করবে তাই খাবো আর তোমার কাজেও আমি তোমাকে হেল্প করব। এভাবেই তন্দ্রা একেবারে জব্দ হয়ে যায়। সেদিনের পর থেকে তন্দ্রা কারোর ভাগের খাবার খাওয়ার চেষ্টা করে না। সে ধীরে ধীরে পরিমাণ মতো খাবার খাওয়ার অভ্যাস করতে থাকে। অসভ্য মেয়ে, তোর লজ্জা করলো না? আমাদের বাড়িতে থেকে তুই খাওয়া পড়া করলি আর এখন তুই প্রেগনেন্ট? ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না তুই এরকম নোংরামি করতে পারলি। এখনো তুই বিয়ে পর্যন্ত করিসনি আর তার আগে প্রেগনেন্ট হয়ে গেলি। মনে হচ্ছে তোর গলা টিপে তোকে মেরে ফেলি। বিশ্বাস করো বৌদি, আমার বিয়ে হয়ে গেছে আর আমি বিয়ের আগে এরকম খারাপ কাজ করব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার বিয়ে হয়ে গেছে, বিশ্বাস করো বৌদি। কিন্তু প্রীতম কেন আমার ফোন ধরছে না আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, ও কিছুদিনের মধ্যেই আমাকে এখান থেকে এসে নিয়ে যাবে। তোকে এখান থেকে নিয়ে যাবে না ছাই, প্রেগনেন্ট করে দিয়ে আমাদের ঘাড়ের উপর ফেলে দিয়ে চলে গেছে যাতে তোর আর তোর বাচ্চার খরচা আমরা করতে পারি। তুই এক্ষুনি আমার সঙ্গে হসপিটালে চল, তোর অ্যাবর্শন করানোর পরই আমি শান্তি পাবো। অসভ্য বদমাইশ মেয়ে একটা। আজ থেকে প্রায় কিছু মাস আগে নীলিমা তার বাবা রতন বাবু এবং মা কমলা দেবীর সঙ্গে এক গ্রামে বাস করত। নীলিমার ক্লাস 12 এর পরীক্ষা হয়ে যাবার পর সে ঠিক করে এবার সে তার দাদা এবং বৌদির কাছে গিয়ে থাকবে, অর্থাৎ শহরে দাদা বৌদির ফ্ল্যাটে গিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করবে। কিছুদিনের মধ্যেই নীলিমা কলেজে ভর্তি হয়ে যায় আর সে ভালো করে পড়াশোনা করে। কিন্তু এরই মধ্যে তার প্রীতমের সঙ্গে দেখা হয়। প্রীতম ছিল কলেজের একেবারে নামকরা মেয়ে ফাঁসানো লক্করবাজ ছেলে। হাই নীলিমা, আমি শুনেছি তুমি নাকি আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে নতুন এডমিশন নিয়েছো আর তোমাদের ব্যাচে তোমাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দরী, তাই তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? ওয়াও, কি হ্যান্ডসাম দেখতে এই ছেলেটাকে। আমাদের গ্রামে এত সুন্দর ছেলে আমি কোথাও দেখিনি। সেই জন্যই তো বলে শহরের ছেলেরা খুবই হ্যান্ডসাম হয়। আর আমি শুনেছি যে এই কলেজে প্রীতম নাকি সব থেকে ভালো আর সব মেয়েদের ক্রাশ। কিন্তু প্রীতম আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এর থেকে ভালো ভাগ্য আর কিছুই হতে পারে না। এই ভেবে বোকা ভোলা ভালা নীলিমা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে। কিন্তু সে বুঝতে পারে না যে প্রীতম এরকম ভাবে প্রত্যেকদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে অভ্যস্ত। আর এই ব্যাপারে নীলিমা কিছু না জেনেই সে প্রীতমের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায়। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, কারণ তোমার মতো এত ভালো বন্ধু পেলে আমার শহুরে জীবনটা আলাদাই হয়ে উঠবে।
এই বলে নীলিমা প্রীতমের সঙ্গে বন্ধুত্ব করে আর ধীরে ধীরে তারা দুজনেই খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। আর প্রীতম নীলিমাকে নিজের ভালোবাসার জালে ফাঁসাতে শুরু করে দেয়। তাকে কলেজের অনেক মেয়ে প্রীতমের জালে ফাঁসতে বারণ করলেও নীলিমা কিছুতেই কারোর কথা শুনতে চায় না। সে প্রীতমের সঙ্গে বেশ ভালো মতো সম্পর্ক তৈরি করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রীতম নীলিমার ভালো মানুষের সুযোগ নিয়ে তার থেকে নোটস নিয়ে নেয়। রাজ তার বোনকে পকেট মানির জন্য যে টাকা দেয় সেই টাকাও নীলিমা প্রীতমের পেছনেই ব্যয় করে। আচ্ছা প্রীতম, আমরা তো অনেকদিন হলো একে অপরের সঙ্গে সম্পর্কে আছি, তাহলে আমরা চলো বিয়ে করে নিই। কারণ জানো তো, কলেজে আমাকে নিয়ে সবাই অনেক খারাপ খারাপ কথা বলে, আমার সেগুলো মোটেই পছন্দ হয় না। একবার যদি আমার আর তোমার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু কেউ আমাদেরকে নিয়ে খারাপ কথা বলতে পারবে না। ও, তুমি শুধু এই কারণে আমার সাথে বিয়ে করতে চাইছো? ঠিক আছে, আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কেননা আর কয়েক বছর পর তো এমনিতেই তোমাকে বিয়ে করব। তাহলে এখনই বিয়ে করে নিই। তুমি কালকে সকালবেলা শাড়ি পরে তৈরি হয়ে নিও, কিন্তু হ্যাঁ, তোমার বাড়ির লোক যেন কিছু জানতে না পারে, কেননা আমি তো এখনো কোনো চাকরি করি না, তাই আমাদের এই সম্পর্ক তোমাদের বাড়ির লোক মেনে নেবে না, বুঝেছো? ঠিক আছে, আমি তাহলে কালকে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে থাকবো। তুমি বাইকে করে আমাকে নিয়ে যেও, তারপর আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেব। হ্যাঁ, কালকে আমি তোমাকে একটা সুন্দর রিং পরিয়ে এনগেজমেন্ট করব। তারপর যখন আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাকে আইনিভাবে বিয়ে করব। সে প্রীতমের সঙ্গে এনগেজমেন্ট করতে পারবে, এর থেকে ভালো কিছু তার জীবনে যেন হতেই পারে না। তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলিমা তার দাদা এবং বৌদিকে কিছু না জানিয়েই শাড়ি পরে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই নীলিমা প্রীতমকে ফোন করে আর কিছুক্ষণের মধ্যেই প্রীতম সেখানে চলে আসে। আর নীলিমা প্রীতমের বাইকে বসে একটি সোনার দোকানে চলে যায়। এই মেয়েকে আমার সোনার আংটি পরিয়ে বিয়ে করতে বয়ে গেছে, কিন্তু এমন ভাবে পেছনে পড়ে গেছে, এখন তো আমার কিছু করারও নেই। যাই হোক, আমারই ভালো, আজকের দিনটা আমার ভালোই কাটবে। একটা পাতলা সিটি গোল্ডের আংটি কিনবো আর সোনার আংটি বলে চালিয়ে দেবো। এই বলে প্রীতম সোনার দোকানে ঢুকে পড়ে আর মাত্র 3000 টাকা দিয়ে একটা পাতলা আংটি কিনে নিয়ে এসে নীলিমার আঙুলে পরিয়ে দেয়। আর এভাবে সে নীলিমাকে মিথ্যে মিথ্যে বিয়ে করে ফেলে আর নীলিমার সঙ্গে সময় কাটাবে বলে তাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যায়। এর ফলে নীলিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমি যে কবে আমার আর তোমার সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারবো সেটা ভেবে আমার একেবারে খুশিতে মন নেচে উঠছে, কারণ তোমার মতো স্বামী পেয়ে সত্যি আমি ধন্য। আর তোমার জন্য আমি সব করতে পারি প্রীতম, কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই বলে নীলিমা এবং প্রীতম একে অপরের সঙ্গে সময় কাটায়। আর কিছুক্ষণের মধ্যেই ভীষণ পরিমাণে বৃষ্টি এবং ঝড় বিদ্যুৎ সহ বজ্রপাত শুরু হওয়ায় তারা কেউ বাড়িতে ফিরতে পারে না। ফলে সেই দিন তারা একসঙ্গেই থেকে যায়। দেখতে দেখতে প্রায় এভাবেই কিছুদিন কাটে, কিন্তু হঠাৎ করে প্রীতম কলেজে আসা বন্ধ করে দেয়। আর এর ফলে নীলিমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। কিছুদিন পর থেকেই নীলিমা চিন্তায় চিন্তায় শরীর খারাপ হতে শুরু করে। আর একদিন কলেজের বাথরুমে গিয়ে তার ভীষণ পরিমাণে বমি হয়। যখন তার বান্ধবীরা তাকে কলেজের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় তখন সবাই জানতে পারে যে নীলিমা 2 মাসের গর্ভবতী। ব্যাপারটা জানার পর নীলিমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর কলেজের বান্ধবীরা তার উপর হাসাহাসি করতে থাকে। সেই মুহূর্তে নীলিমা তার বৌদিকে ফোন করে সব ঘটনা জানায় আর সঙ্গে সঙ্গে পরমাও কলেজে চলে আসে। আজকে তুই চল, অসভ্য মেয়ে, আমার বাড়িতে থেকে তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি? দাঁড়া, আমি এক্ষুনি তোর বাবা মাকে ফোন করে সব জানাচ্ছি। ছি, কলেজে একেবারে মাথা কাটা গেল আমার। এই বলে পরমা তার ননদকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে নীলিমা প্রীতমকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রীতম ততক্ষণে নিজের বাবার টাকায় বিদেশে পগার পার হয়ে যায়। সুতরাং সে আর নীলিমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। আর পরমা যখন তার স্বামীকে নীলিমার এরকম কাণ্ডকীর্তির ব্যাপারে জানায় তখন রাজও নীলিমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। তুই এরকম কাজ কি করে করতে পারলি? আর ওইসব ছেলেরা একদম ভালো হয় না, শুধুমাত্র একটা আংটি পরালেই বিয়ে হয়ে যায় নাকি? ছি ছি ছি, এখন আমি পাড়ার প্রতিবেশীর কাছে কি করে মুখ দেখাবো বল? এই দেখো রাজ, আমি কিন্তু তোমার বোনকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আর এখন ও আবার প্রেগনেন্ট, সুতরাং ওকে এখন বাড়ির সব কাজও করতে হবে, কারণ আমি ওর পেছনে এখন মোটেও খাটতে পারবো না। এই যাও, বাসনপত্র মেজে রান্না বান্না শুরু করে দাও আর তারপর ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করবে। এই বলে পরমা তার ননদকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নেয়। আর নীলিমারও কিছু বলার থাকে না, সে মনে মনে নিজেকেই দোষারোপ করতে থাকে। সে কাঁদতে কাঁদতে বাড়ির সমস্ত কাজকর্ম করে, এমনকি রান্না বান্না করার পর তার বৌদি জামা কাপড় পর্যন্ত কেচে দেয়। কিন্তু এত ব্যস্ততার মাঝেও নীলিমা বারে বারে প্রীতমকে মনে করতে থাকে।
তুমি কেন আমার সঙ্গে এরকম করলে প্রীতম? আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করলাম, আর তুমি সেই সুযোগে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। আমি ভাবতেই পারছি না তুমি এতটা খারাপ। হে ঈশ্বর, আমি কেন এরকম কাজ করলাম? এরকম ভাবে কিছুদিন কাটে, আর একদিন পরমা তার ননদকে হসপিটালে নিয়ে যায় বাচ্চা নষ্ট করার জন্য। অপারেশন থিয়েটারে সবকিছু তৈরি থাকে, কিন্তু নীলিমার মনে একটুও সাহস হয় না যে সে তার বাচ্চার জীবন নষ্ট করে দেবে। তাই সে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে আসে। এর ফলে পরমা তার ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর এখন তাকে বেশি বেশি করে বাড়ির কাজকর্ম করাতে থাকে। অন্যদিকে পরমা তার শ্বশুরমশাই এবং শাশুড়িমাকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। ফলে কমলা দেবীও তাড়াতাড়ি করে শহরে চলে আসে। কত স্বপ্ন নিয়ে তোকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, তুই তোর দাদার মতো লেখাপড়া শিখে চাকরি বাকরি করবি, কিন্তু তুই তো দেখছি প্রেগনেন্ট হয়ে বসে আছিস। এই খবর আমাদের গ্রামে একেবারে ছড়িয়ে গেছে, কারণ তোর বৌদি সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে আমি আর তোর বাবা কিছুদিনের মধ্যেই গ্রাম ছাড়া হব, শুধুমাত্র তোর কারণে। মায়ের এমন কথা শুনি নীলিমা একেবারে অঝরে কাঁদতে থাকে, আর সে নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। কিন্তু তবুও তার বৌদি তাকে রেহাই দেয় না। সারাদিন তাকে যা নয় তাই বলে গালমন্দ করে, এমনকি তাকে থাপ্পড় পর্যন্ত মারি। সেই সাথে তাকে একেবারে পশুর মতো খাটায়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে যায়। একদিন, কি হলো, তুমি খাটে শুয়ে শুয়ে আরাম করছো কেন? যাও, রান্নাঘরে পাহাড় সমান বাসন পড়ে আছে, আর আজকে তো কাজের বউ আসেনি, তাই তাড়াতাড়ি বাসনপত্র মাজো আর জামা কাপড় ধুয়ে দাও, কারণ আমি তোমাকে কিছুতেই এভাবে শুয়ে শুয়ে আরাম করতে দেব না। থাক বৌমা, তুমি সবসময় মেয়েটার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ও তো বলছে ওর ভুল হয়ে গেছে, ও বুঝতে পারেনি। তবুও তুমি মেয়েটার উপর এরকম অমানসিক অত্যাচার করো না, কারণ মেয়েটা এমনিতেই অন্তঃসত্ত্বা, আর কিছুদিন পরেই ওর ডেলিভারি হবে, তাই এখন মেয়েটাকে তুমি একটু আরাম করতে দাও। এই বলা মাত্রই পরমা তার শাশুড়ি মায়ের সঙ্গে একেবারে তুমুল ঝামেলা শুরু করে দেয়। অন্যদিকে রাজ কিছুতেই নিজের বাড়িতে এরকম অশান্তিকর পরিবেশ সহ্য করতে পারে না, তাই সে তার বউকে সমস্ত সত্যি ঘটনা বলতে বাধ্য হয়। তুমি যে তোমার অন্তঃসত্ত্বা ননদকে 2 বেলা গালাগালি করছো, তুমি কি জানো তোমার ননদ কেন অ্যাবর্শন করায়নি? শুধুমাত্র তোমার জন্য, কারণ আজ পর্যন্ত তুমি এখনো সন্তানের জন্ম দিতে পারোনি। তোমার শারীরিক সমস্যা আছে বলে তোমার ননদ ঠিক করেছে যে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তান আমাকে আর তোমাকে দিয়ে দেবে, যাতে আমরা বাচ্চাটা মুখ দেখতে পারি। কিন্তু তুমি না জেনে না বুঝে সব সময় চাইছো ওর বাচ্চা যাতে নষ্ট হয়ে যাক, আর ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। তাই দয়া করে তুমি ওর উপর অত্যাচার করো না, কেননা এখন যদি ওর ছোট বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিনও মা ডাক শুনতে পাবে না, বুঝেছো? রাজের মুখে এমন কথা শুনে পরমা একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলে, কারণ পরমা যখন প্রথম দফায় প্রেগনেন্ট হয়েছিল তখন সে ইচ্ছা করে নিজের ফিগার ঠিক রাখবে বলে বাচ্চা নষ্ট করে দেয়। ফলে ডাক্তারবাবু তাকে জানিয়ে দেয় সে আর কোনোদিনও মা হতে পারবে না। তাই পরমা এখনো পর্যন্ত মনে মনে অনুশোচনা করে। কিন্তু নীলিমা যখন তার বৌদির ব্যাপারে জানতে পারে তখন সে ঠিক করে সে নিজের বাচ্চা জন্ম দেওয়ার পর তার বৌদির হাতে তুলে দেবে। আর সত্যি ঘটনা জানার পর পরমা তার ননদের দিকে তাকাতে পর্যন্ত পারে না। সে তার ননদের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু এরই মধ্যে নীলিমার লেবার পেন শুরু হয়ে যায়, আর সে প্রচন্ড পরিমাণে চিৎকার করে কাঁদতে থাকে। আমার ভীষণ পেটে ব্যথা করছে মা, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার ডেলিভারির সময় হয়ে এসেছে, তোমরা দয়া করে কিছু একটা ব্যবস্থা করো। আমি বাথরুমের দিকে যাচ্ছি, কারণ আমি দাঁড়াতে পারছি না এখানে। এই বলে নীলিমা বাথরুমে চলে যায়, কিন্তু সে বাথরুম থেকে কিছুতেই বেরোতে পারে না। তাই সে বাথরুমের একদিকে দেয়াল ঘেঁষে বসে পড়ে। আর তার এরকম অবস্থা দেখে পরমা এবং তার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায়। তারা যখন নার্সিং হোমে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে যাবে সেই সময়, মা, এখন যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে নীলিমাকে হসপিটালে ভর্তি করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমাদের বাথরুমের মধ্যেই নীলিমার ডেলিভারি করতে হবে। আপনি এক্ষুনি একটু গরম জল নিয়ে আসুন আর একটা তোয়ালে নিয়ে আসুন। সে কি বৌমা, তুমি সত্যি আমার মেয়ের ডেলিভারি করাতে পারবে? কারণ এরকম বাথরুমে ডেলিভারি করা যায় নাকি? তুমি সত্যি এই কাজটা করতে পারবে তো? হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি পারি, কারণ আমার মাসি গ্রামে দাইমার কাজ করে, আর আমি আমার মাসিকে দেখেছি কিভাবে সন্তান প্রসব করাতে হয়। আমি ঠিক সব ম্যানেজ করে নেব। আপনি শুধু তাড়াতাড়ি করে এই বাথটাবে জলের মধ্যে গরম জল ভরে নিন। আমি নীলিমাকে বাথটাবের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই বলে পরমা বাথরুমের মধ্যেই তার ননদের ডেলিভারি করাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে রাজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সকলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এর ফলে বাড়ির প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে খুশি হয়।
আর নীলিমা তখন তার নিজের পেটের সন্তানকে তার বৌদির হাতে তুলে দেয়। সেই দিনের পর থেকে পরমা খুবই আনন্দে সেই ছোট্ট ছেলেটিকে মানুষ করতে শুরু করে। আর নীলিমা তার অতীতের কালো অধ্যায় ভুলে গিয়ে আবার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা কমপ্লিট করে এবং সে শহরে একটা বড় অফিসে চাকরি পায়।